বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজ তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1919 সালের ভারত শাসন আইন নিয়ে। অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম 1919 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং তার বৈশিষ্ট্য বা ধারাসমূহ নিয়ে। ভারতীয় উপমহাদেশের রাজনীতি আমরা যদি একটু পেছনে ফিরে দেখি তাহলে দেখব যে রাজনৈতিক উন্নয়ন বা আমাদের যে দেশে যে সাংবিধানিক উন্নয়ন, এই দুটো ধারায় এই পত্রটা সাজানো হয়েছে। অর্থাৎ আমরা এই পত্রটাকে আমরা জানি কি হিসাবে ব্রিটিশ ভারতের রাজনীতিক এবং সাংবিধানিক উন্নয়ন। অর্থাৎ তোমাদের যে তৃতীয় বর্ষে ব্রিটিশ ভারতের রাজনীতিক এবং সাংবিধানিক উন্নয়ন যে বিষয়টা, যে কোর্স বা পত্রটা, সেটার একটা ধারাবাহিকতায় আমরা আজকে এই আলোচনাটা করছি। বিগত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এই পত্রটা দুটো অংশে সাজানো হয়েছে। একটা হচ্ছে রাজনৈতিক উন্নয়ন আর একটা হচ্ছে সাংবিধানিক উন্নয়ন। অর্থাৎ রাজনৈতিক উন্নয়নের ধারাবাহিকতায় আমরা সাংবিধানিক উন্নয়নটা অর্জন করেছি। তো এই অর্জনের প্রেক্ষাপটটা অনেক দীর্ঘ। অর্থাৎ আমাদের রাজনীতির ক্ষেত্রে আমাদের এদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ রাজনৈতিক অধিকারগুলোকে সমুন্নত বা আমাদের যে রাজনৈতিক অধিকারগুলোকে আমরা যে কখনো অনুভব করিনি, অর্থাৎ জনমানুষের মনে যে রাজনৈতিকভাবে জনগণকে সচেতন করা, সেই সচেতন করার ধারাবাহিকতায় যে রাজনীতিবিদগণ তাদের অক্লান্ত পরিশ্রমগুলো করেছেন এবং তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমার আলোচনায় আমরা দেখেছি যে বিভিন্নভাবে এই ভারতীয় উপমহাদেশের জনগণের দাবি দেওয়ার প্রেক্ষিতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই কিন্তু সাংবিধানিক উন্নয়নটা ঘটেছে। তো বিভিন্ন সময়ে ভারত উপমহাদেশের জনগণের দাবি দেওয়ার প্রেক্ষিতে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় যে রুলসগুলো তৈরি করেছে। অর্থাৎ আমরা দেখেছি যে 1919 সালে ভারত শাসন আইনের আগেও একটা আইন হয়েছিল, সেটা হচ্ছে 1909 সালের যে আইন, ভারত শাসন আইন, কিন্তু সেটা জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই বিধায় 1919 সালে পূর্বের সংস্কার করে আর একটা আইন প্রণয়ন করা হয়। তো সেই আইনের বৈশিষ্ট্যগুলোতে আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তাতে আমরা উপলব্ধি করি যে এটা জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই, কারণ এইখানে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোর কারণে এটা জনগণেরকে সন্তুষ্ট করতে পারে নাই। পরবর্তীতে ব্রিটিশ সরকার আরও একটি আইন প্রণয়নে বাধ্য হয়, সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বৈশিষ্ট্য বা ধারাগুলো। এবার আমরা দেখব যে এই বৈশিষ্ট্যর মধ্যে কি কি ত্রুটি আছে যা জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই। তো এক্ষেত্রে আমরা দেখি যে এদেশের মানুষের যে সাংবিধানিক বা রাজনৈতিক উন্নয়ন, এই জন্যই তারা এই দেশের রাজনীতিবিদগণ ব্রিটিশ সরকারের উপরে উপর্যুপরি চাপ সৃষ্টি করে আইন প্রণয়নের জন্য। তো যদিও আইনগুলো প্রণয়ন হয়েছিল, পূর্বের কিছু ত্রুটিগুলো দূর করার চেষ্টা হয়েছিল, তথাপি কিছু ত্রুটি বা সমস্যা বা সীমাবদ্ধতা রয়েই যায়। কারণ এদেশের মানুষকে পুরোপুরি যদি অধিকারগুলো দিয়ে দেয় তাহলে তাদের আর কোনো ক্ষমতা থাকে না। ফর দ্য টাইম বিং তাদের যে রাজনৈতিক দাবি দাওয়াগুলোকে পূরণ করার আশ্বাসের প্রেক্ষিতে তারা এদেশে যাতে নির্বিঘ্নে তাদের ক্ষমতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারে, সেজন্য তারা বিভিন্ন সময় কিছু আইন প্রণয়ন করে এদেশের জনগণকে আশ্বস্ত করার প্রয়াস পায় মাত্র। কারণ আইনগুলোর ত্রুটিগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে ভারত মহাদেশের রাজনীতিক বা শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের তারা চেষ্টা করেছে, কিন্তু পুরোটা ক্ষেত্রে তারা সফল হয় নাই বা তাদের সেই আন্তরিকতাও ছিল না বলা যায়।
তাহলে আমরা এখন দেখি যে 1919 সালের ভারত শাসন আইনে কী ত্রুটিগুলো ছিল। প্রথম কথায় আমরা দেখি যে গভর্নর জেনারেলের অপরিসীম ক্ষমতা। তো 1919 সালে ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের হাতে এত বেশি ক্ষমতা দেওয়া হয় যে তিনি কেন্দ্রীয় আইন পরিষদের সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারতেন। তো এতটা ক্ষমতা যদি একজন গভর্নর জেনারেলকে দেওয়া হয়, তাহলে সেই আইন পরিষদে এই যারা সদস্য আছেন তাদের আর ক্ষমতা বলে কিছু থাকে না। অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদের সিদ্ধান্তকেই যদি অগ্রাহ্য করা হয়, তাহলে তো সেখানে আইন পরিষদের আর কোনো গুরুত্বই থাকে না। অর্থাৎ আইন পরিষদ কোনো আইন বা এর কোনো অংশ বিশেষ পাশ না করলে তিনি সার্টিফিকেট প্রদান করে আইনে পরিণত করতেন। এছাড়া অধ্যাদেশ জারি, বাজেট পাশের অধ্যাদেশ জারি এবং বাজেট পাশের ক্ষেত্রেও নিরঙ্কুশ ক্ষমতা তাকে স্বেচ্ছাচারিতে পরিণত করে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থার ত্রুটি। 1919 সালের ভারত শাসন আইনের সবচাইতে ত্রুটিপূর্ণ দিকটা হচ্ছে যে প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন। এর ফলে দেখা যাচ্ছে প্রদেশগুলোতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। হস্তান্তরিত বিষয়গুলোর মন্ত্রীদের হাতে ন্যস্ত থাকলেও গভর্নর মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নাকচ করে দিতে পারতেন। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন ছিল ত্রুটিপূর্ণ। এরপর আমরা দেখি যে সীমাবদ্ধ ভোটাধিকার। এই আইন কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য নির্বাচনের জন্য ভোটাধিকার ছিল খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র বিত্তশালী ব্যক্তিরাই ভোটাধিকার দিতে পারতেন। সুতরাং কেন্দ্রীয় আইন পরিষদ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক নির্বাচনের ভিত্তিতে গঠিত হয়নি। এরপরে আমরা দেখি ত্রুটিপূর্ণ দপ্তর বন্টন। এ আইনে কেন্দ্র এবং প্রদেশে দপ্তর বন্টনের যে ব্যবস্থাটা, সেটা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ। যেমন বাণিজ্য ও সম্পত্তির সংক্রান্ত যে আইনের বিষয়গুলো ছিল, তা ছিল কেন্দ্রের সম্পূর্ণ এখতিয়ারভুক্ত। কিন্তু এগুলোর সাথে যে রিলেটেড যে বিষয়গুলো আছে, যেমন একটা শিক্ষা মন্ত্রণালয়ের কথা আমি বলি, যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যা কিছু বিষয় আছে সব কিছু তো শিক্ষা মন্ত্রণালয় দেবে, তাই না? এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত যা যা বিষয় আছে সব কিছু তো বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে একই দপ্তরের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেটার আবার অনেকগুলো ভাগে সেটা আবার দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে আরেকটা দপ্তরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ কাজের ধারাবাহিকতার বজায় রাখার স্বার্থে যেভাবে দপ্তর বন্টনের প্রয়োজনীয়তা ছিল, সেভাবে দপ্তরগুলো বন্টন করা হয় নাই। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ত্রুটিপূর্ণ বন্টন, এতে করে দেখা যাচ্ছে কি যে কেন্দ্র ও প্রদেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা দেখা যায়, অর্থাৎ তাদের যে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো বিঘ্নিত হয়। এরপর আমরা দেখি যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। 1919 সালে আইনের দ্বারা দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য থাকলেও বাস্তবে এককেন্দ্রিক শাসন প্রতিষ্ঠিত হয়। মন্টেগুর উদ্দেশ্য ছিল মূলত সরকারকে দায়িত্বশীল করা নয়, বরং সংবেদনশীল করা। এই আইন তা করতে সম্পূর্ণভাবে না হলেও আংশিকভাবে সক্ষম হয়। এরপর আমরা দেখি আর্থিক অসঙ্গতি। মন্ত্রীদের হাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের দায়িত্ব ন্যস্ত করা ছিল, অথচ প্রয়োজনীয় অর্থ সরবরাহের ক্ষমতা ছিল গভর্নরের হাতে এবং তার শাসন পরিষদের হাতে। অর্থাৎ একজনকে কাজের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে সে দায়িত্বের সাথে সংশ্লিষ্ট যে আর্থিক বিষয়গুলো আছে তাকে যদি সাথে সাথে সেই আর্থিক ক্ষমতাগুলো না দেওয়া হয়, অর্থের অভাবে, সময় মতো অর্থপ্রাপ্তির অভাবে সে তো সেই কাজগুলো সময় মতো সম্পূর্ণ করতে পারবে না। এক্ষেত্রে আমরা দেখি আর্থিক অসঙ্গতিটা এখানে
এই আইনের একটা বড় রকমের ত্রুটি ছিল। আইন পরিষদের সীমাবদ্ধ ক্ষমতা, এটাও ছিল 1919 সালের ভারত শাসন আইনের একটা বড় রকমের ত্রুটি। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের ক্ষমতা সীমাবদ্ধ করে দেওয়া হয়। প্রশাসনকে নিয়ন্ত্রণ আইন প্রণয়ন এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন পরিষদের কোনো ক্ষমতা ছিল না। এখানে বাজেটের 60% উপরে কোনো ভোটাভুটি করা যেত না। 40%-এর উপর আইন পরিষদ পাশ করলেও বড়লাট বিশেষ ক্ষমতা বলে তা কার্যকরী করতে পারতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বড়লাটের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটার পরিধির কারণে এখানে যে শাসনতান্ত্রিক অগ্রগতি হওয়ার যে একটা সুযোগ ছিল, সেই সুযোগটা এখানে সীমিত করে দেওয়া হয়। এরপর আমরা দেখি ব্রিটিশ সরকার এবং আমলাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। ব্রিটিশ সরকার 1919 সালের আইনে যতটুকু স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল, ব্রিটিশ সরকারও ততটুকু মেনে নিতে পারেনি। অর্থাৎ কাগজে কলমে যা দেওয়া হয়েছিল সেটুকুও বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্রিটিশ সরকার সেটাতে আন্তরিক ছিল না, তারা সেটা নানাভাবে বাধাগ্রস্ত করে। মন্টেগুর পদত্যাগের পর এই আইন কাগজে কলমে পরিণত হয়। অর্থাৎ এটা মন্টেগু, অর্থাৎ যিনি এই আইনটা করেছিলেন, তার পদত্যাগের পরে এই আইনের কার্যকারিতা আরও অনিশ্চিত হয়ে পড়ে। আমলারাও স্বায়ত্তশাসনের বিপক্ষে অবস্থান নেয়। অর্থাৎ স্বায়ত্তশাসনের যে সম্ভাবনাটুকু ছিল, বিভিন্ন ক্ষেত্রে এই ত্রুটিগুলো থাকার ফলে তা সফল হতে পারেনি। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে এই আইনের ব্যর্থতা সম্পর্কে কুপলাইন যথার্থই বলেছেন, দ্য নিউ কনস্টিটিউশন, দ্য অ্যাক্ট অফ 1919 failed to fulfill its author's primary purpose. It didn't provide a training a parliamentary responsible government. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনগণের যে শাসনতান্ত্রিক অধিকার আদায়ের যে সাংবিধানিক প্রক্রিয়াগুলোকে উন্নয়নের যে দাবি দেওয়া ছিল, উন্নয়নের দাবি দেওয়ার প্রেক্ষিতে, অর্থাৎ ভারতীয় জনগণের যে শাসনতান্ত্রিক বা যে রাজনৈতিক অধিকারগুলো ফিরে পাওয়ার দাবি দেওয়ার প্রেক্ষিতে যদিও 1919 সালের আইনগুলো প্রণীত হয়েছিল, কিন্তু এই ধারাগুলোর মধ্যে কিছু শুভঙ্করের ভাগ রয়ে যায়, যার কারণে এদেশের জনগণের শাসনতান্ত্রিক অধিকারটা নিশ্চিত হওয়ার ক্ষেত্রে একটা প্রবল বাধা দেখা যায়। এবং এই বাধার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এই প্রশাসনিক দিকগুলো দেখি, যে প্রশাসনিক দিকগুলোর মধ্যেও রয়েছিল একটা অসঙ্গতি, একটার সাথে আরেকটার কোনো সঙ্গতি ছিল না। অর্থাৎ একজনকে একটা কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তাকে আর্থিক ক্ষমতা দেওয়া হচ্ছে না। এভাবে আবার দেখা যাচ্ছে যে আইন পরিষদ আইন প্রণয়ন করবে, সেখানে আবার অনেকগুলো আইনের ক্ষেত্রে আবার যে বড়লাট বা গভর্নর জেনারেল সেখানে সে বাধাগ্রস্ত করছে। উপর্যুপরি রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। এই বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে 1919 সালের ভারত শাসন আইন তেমন একটা কার্যকর হতে পারেনি। তো আমরা কি ধরে নেব যে এই আইনটা সম্পূর্ণই ব্যর্থ হয়েছিল? কারণ আমরা জানি যে শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে ধাপে ধাপে এদেশের জনগণের দাবি দেওয়া বা চাহিদার ভিত্তিতে ব্রিটিশ সরকার মাঝে মাঝে কিছু আইনের সংস্কার করেছে, নতুন আইন দিয়েছে, প্রণয়ন করেছে, তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আবারও সেটা সংশোধন করেছে। অর্থাৎ জনগণ যখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছে, তাদের দাবি দেওয়াগুলো উপলব্ধি করতে পেরেছে, তখনই তারা বিভিন্নভাবে এদেশের যে তখনকার সময় ব্রিটিশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে। অর্থাৎ জনগণ যতক্ষণ না সম্পূর্ণভাবে
জনগণ যদি সচেতন না হয়, জনগণ তার অধিকার আদায়ের জন্য নিরন্তর সংগ্রাম না করে, কখনোই তারা পূর্ণ স্বাধীনতা লাভ করতে পারে না। সেক্ষেত্রে আমরা দেখি 1919 সালের ভারত শাসন আইনের কিছু সাংবিধানিক গুরুত্বও কিন্তু রয়েছে। যেমন আমরা দেখি যে সাংবিধানিক এবং রাজনৈতিক উন্নয়নে একটা বড় ভূমিকা রেখেছে। ডক্টর জুডিথ ব্রাউনের মতে এই আইনের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশে ভারতীয়রা উল্লেখযোগ্য আইনগত এবং সাংবিধানিক অধিকার লাভ করে। শওকত হোসেন বলেছেন, 1919 সালের ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের সাংবিধানিক ও রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করে। স্বায়ত্তশাসন অর্জনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে 1919 সালের ভারত শাসন আইনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। স্বায়ত্তশাসন। ব্রিটিশ ভারতের স্বায়ত্তশাসন অর্জনের ক্ষেত্রে 1919 সালের ভারত শাসন আইন ছিল প্রথম মাইলফলক। এই আইনকে কেন্দ্র করে ভারতবাসীরা স্বায়ত্তশাসন সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। অধ্যাপক জি.এন. সিং বলেছেন, মন্টেগু চেমসফোর্ড আইনের প্রাদেশিক শাসন ব্যবস্থার শর্তগুলোকে ভারতের স্বায়ত্তশাসন অর্জনের প্রথম ধাপ বলা চলে। এরপরে আমরা দেখি দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে 1919 সালের ভারত শাসন আইন প্রদেশগুলোতে সীমিত আকারে হলেও দায়িত্বশীল ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করে। প্রাদেশিক তালিকাভুক্ত হস্তান্তরিত বিষয়সমূহ মন্ত্রিসভার সদস্যদের হাতে ন্যস্ত করা হয় এবং মন্ত্রীদেরকে আইনসভার সদস্যদের কাছে জবাবদিহি করার ব্যবস্থা করা হয়। অর্থাৎ জবাবদিহিতার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও সেটা পুরোপুরি সফল হয়নি, তথাপি জবাবদিহিতা অর্থাৎ আমরা দেখেছি যে কোনো বিধি ব্যবস্থা একটা ব্যবস্থা যদি আমরা আরেকটা ব্যবস্থায় যদি আমরা অগ্রসর হতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু দীর্ঘসূত্রিতা থাকতে পারে, কিছু অব্যবস্থাপনা থাকতে পারে, তথাপি আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রতিটি ধাপকে, প্রতিটি পদক্ষেপকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতে পারি। যদিও আমরা বলি যে 1919 সালের শাসনতন্ত্র বা 1919 সালের ভারত শাসন আইনটা পুরোপুরি সফল হতে পারে নাই, ব্যর্থ হয়েছে, এবং এরই প্রেক্ষাপটে 1935 সালের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। তথাপি আমরা বলতে পারি যে প্রতিটা সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে প্রতিটা আইনেরই কিছু গুরুত্ব রয়েছে, যা পরবর্তীতে যা নির্দেশ করে যে পরবর্তীতে আর কি পদক্ষেপ নেওয়া জরুরি। তাহলে সেই আইনটাকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা এই জিনিসগুলো আবিষ্কার করি যে এটার ভিতরে কী অসঙ্গতি আছে এবং আমাদের কী প্রয়োজন। আমরা যদি আমাদের সাংবিধানিক অগ্রগতি বা সাংবিধান অধিকার আদায়ের লক্ষ্যে যদি আমরা আমাদের নিরন্তর সংগ্রাম অব্যাহত না রাখতাম, তাহলে 1947 সালে ভারত স্বাধীনতা আইনও প্রণীত হতে পারত না। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা দেখি যে আইন পরিষদের সম্প্রসারণ। এই আইনে সর্বপ্রথম কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। আইন পরিষদগুলোর সদস্য সংখ্যাই বৃদ্ধি পায় নাই, বরং তাদের ক্ষমতা ও মর্যাদা পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। তাই পরিষদ আরও প্রতিনিধিত্বশীল হতে পেরেছিল। ভোটাধিকার সম্প্রসারণ এবং পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন। যদিও 1919 সালে আইনে সার্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়নি, বরং সম্পত্তিকে ভোটাধিকার অর্জনের একটা ভিত্তি হিসাবে ধরে নেওয়া হয়েছিল। তথাপি আমরা বলতে পারি যে পূর্বের চাইতেও ভোটাধিকার সম্প্রসারণ করা হয়েছিল। সর্বপ্রথম এই আইন প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিল। এরপরে আমরা আরেকটা সফলতা আমরা দেখি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
এরপরে আমরা আরেকটা সফলতার কথা বলতে পারি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই আইনের মাধ্যমে প্রথমবারের মতো ভারতীয় কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। এটি সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে। এর ফলে নতুন নতুন নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হয়। সরকার গঠন ও পরিচালনায় ভারতীয়দের অন্তর্ভুক্তকরণ। এই আইনেই সর্বপ্রথম শাসন পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়। হস্তান্তরিত দপ্তরসমূহে অভারতীয়দের নিয়োগ ক্রমান্বয়ে বন্ধ হয়। থমসন ও গ্যারেট বলেন, প্রদেশে ভারতীয়দের মন্ত্রী নিয়োগ করে সরকারের ভারতীয়করণের পথ প্রশস্ত করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে এই আইনটা, যদিও আমরা বলে থাকি যে এরা পুরোপুরি সফল হয়নি, তবে সফলতার দিকে অগ্রসর হয়েছে। সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থার পদক্ষেপ। 1919 সালের ভারত শাসন আইনের দ্বারা সর্বপ্রথম ব্রিটিশের অনুসরণে আমরা জানি যে ব্রিটিশকে বলা হয় কি, যে সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার। অর্থাৎ ব্রিটিশেই কিন্তু প্রথমে সংসদ, বিশ্বের মধ্যে প্রথম সংসদীয় ব্যবস্থা চালু করা হয়। তাহলে সেই আদলেই আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশের সেই অনুকরণে ভারত একটি সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়। অধিক সংখ্যক ভারতীয়দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ প্রদান করে সংসদীয় পদ্ধতির দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার একটা পদক্ষেপ গ্রহণ করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে 1919 সালে ভারত শাসন আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত। এই আইনের মাধ্যমে ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি মাইলফলক বলে গণ্য করা হয়। তবে এই আইনটি যে একেবারে ত্রুটিমুক্ত ছিল সে কথা আমরা বলবো না। তবে 1919 সালে ভারত শাসন আইনের কিছু ত্রুটি থাকা সত্ত্বেও আমরা বলতে পারি এই আইনের প্রশাসনিক এবং সাংবিধানিক গুরুত্বকে আমরা একেবারেই উপেক্ষা করতে পারি না। তো এই আইনের আওতায় আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এই দ্বৈত শাসন ব্যবস্থার 1919 সালের আইনেই আমরা দেখি যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। এই দ্বৈত শাসন ব্যবস্থাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, যে এটা হচ্ছে কি ডায়ার্কি থেকেই দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন কথাটার উৎপত্তি হয়েছে। ডাই শব্দের অর্থ এবং টুইস অর্থাৎ দুই, এবং আর শব্দ হচ্ছে রুল বা শাসন, অর্থাৎ দ্বৈতভাবে শাসন করা, অর্থাৎ একই প্রশাসনে দুই রকমের বিধি ব্যবস্থার উপস্থিতি বলতে পারি আমরা। অর্থাৎ দ্বৈত শাসন হচ্ছে একই শাসন ব্যবস্থায় দুটি কর্তৃপক্ষের উপস্থিতি। এইচ রহমান বলেন যে since the government was divided into two parts, the system was known as diarchy. দ্বৈত শাসনের মূল কথা হচ্ছে সরকারের বিভিন্ন বিষয় দুই ভাগে বিভক্ত করে শাসন করা। অর্থাৎ এই ব্যবস্থাটা কিন্তু আমরা প্রথমে 1919 সালে বা শাসন ব্যবস্থার মধ্যেই আমরা দেখতে পাই। এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার, যে লর্ড ক্লাইভ অনেকটা স্বেচ্ছাচারী কায়দায় দ্বৈত শাসন ব্যবস্থা ভারতবাসীদের উপরে চাপিয়ে দিয়েছিল। শুরুতে লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল তা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিকে একটি সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করিয়েছিল, কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী মনোভাব নিয়ে দ্বৈত শাসন বিষয়টি ভারতের প্রবর্তন করেন। তবে 1919 সালের ভারত শাসন আইন অনুসারে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থা 1921 সাল থেকে কার্যকর করা হয় এবং 1937 সালের মার্চ মাস পর্যন্ত বলবৎ থাকে। দ্বৈত শাসনের কিছু উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য হচ্ছে কি, যে প্রকৃতপক্ষে ব্রিটিশ সরকার ভারতের প্রদেশগুলোকে পুরোপুরি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন না, যদিও ওনাদের মুখের জনগণকে আশ্বস্ত করেছিলেন যে দায়িত্বশীল ব্যবস্থার প্রবর্তন করার উদ্দেশ্যে 1919 সালে ভারত শাসন চালু হচ্ছে, কিন্তু তাদের এখানে আমরা একটা আন্তরিকতার ঘাটতি দেখতে পাই। অর্থাৎ জনগণকে এখানে অর্থাৎ পুরোপুরি স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারে তারা মোটেই আন্তরিক ছিল না। এটাই কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থায় প্রতিফলিত হয়।
সুতরাং ব্রিটিশ সরকারের দ্বৈত শাসনে আমরা বলতে পারি যে ব্রিটিশ সরকারের দ্বৈত শাসনের প্রবর্তনের মূল লক্ষ্য ছিল প্রশাসনের মধ্যে ভারতীয়দের জড়িত করা, যাতে ভবিষ্যতে স্বায়ত্তশাসনের জন্য রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া ব্রিটিশ সরকার ভারতীয়দের মধ্যে যোগসূত্র স্থাপন করার একটা ব্যবস্থা করার একটা লক্ষ্য ছিল। কিন্তু কথা হচ্ছে এই লক্ষ্যটা থাকলেও যদিও এটা লক্ষ্যের একটা তাদের একটা উদ্দেশ্য একটা ছিল, কিন্তু কথা হচ্ছে যে এর কার্যকারিতার প্রেক্ষাপটটা যদি আমরা দেখি যে বাস্তবে তারা যে পদ্ধতি গ্রহণ করেছে তা দ্বৈত শাসন ব্যবস্থার উদ্দেশ্যের সাথে কোনো সঙ্গতি ছিল না, সেজন্য এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আমরা দেখি যে 1920 সালে অনুষ্ঠিত কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভা নির্বাচনে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কারণ হচ্ছে যে এদেশে যে আইনসভা তারা চালু করেছিল সেখানে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, প্রশাসনে একটা অব্যবস্থাপনা ছিল, সব কিছু মিলিয়ে আমরা দেখি যে প্রশাসনের যে দ্বৈত শাসনের যে উদ্দেশ্য তারা চালু করেছিল স্বায়ত্তশাসনের উদ্দেশ্যে, আসলে সেই স্বায়ত্তশাসনটা সেই পদ্ধতি এখন উদ্দেশ্যের সাথে পদ্ধতি যদি সঙ্গতিপূর্ণ না হয় তাহলে পদ্ধতিগত ত্রুটির কারণেই কিন্তু উদ্দেশ্য ব্যর্থ হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখি যে সেই ব্যর্থতার কতগুলো কারণ আমরা আজকে আলোচনা করব যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কেন কার্যকর হয়নি। তাহলে আবারও আমরা বলি যে দ্বৈত শাসন হচ্ছে যে আমরা বলবো যে দ্বৈত শাসনের যে মূল কথাটা হচ্ছে কি যে আমরা একই শাসন ব্যবস্থার মধ্যে অর্থাৎ একই শাসনের মধ্যে দুটো কর্তৃপক্ষের উপস্থিতি। এখন কথা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কিন্তু এই প্রেক্ষাপটেই কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণটা খুব জরুরি হয়ে যায়। যে দ্বৈত শাসন ব্যবস্থার উদ্দেশ্য যদি হয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত করা, কিন্তু এক রকমের প্রশাসনের মধ্যে যদি দুই রকমের কর্তৃপক্ষ থাকে, তাদের যদি কার্যক্রমের মধ্যে যদি বৈপরীত্য থাকে, উদ্দেশ্য এক কিন্তু কার্যক্রমের মধ্যে যদি বৈপরীত্য থাকে তাহলে কিন্তু সেই উদ্দেশ্য কখনোই সফল হতে পারে না। তাহলে আমরা দেখি একটু সংক্ষেপে বলে যাই আজকে যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কেন কার্যকর হতে পারে নাই। সরকারের কৃত্রিম বিভাজন। দ্বৈত শাসন ব্যবস্থায় সরকারের বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়, কিন্তু এই ভাগের মধ্যে কোনো যৌক্তিকতা ছিল না। অর্থাৎ এখানে সুষ্ঠু যে পরিকল্পনার বিষয়টি যে কীভাবে ভাগ করলে আমাদের এই দ্বৈত শাসন ব্যবস্থা কার্যকর হবে সেটার কোনো সঠিক ব্যবস্থাপনা ছিল না। অর্থাৎ ক্ষমতার দুটো আলাদা কর্তৃপক্ষে দ্বারা পরিচালিত হতো। সুষ্ঠু যোগাযোগ এবং সহযোগিতার ব্যবস্থা অভাব। অর্থাৎ বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারে তাদের মধ্যে যদি একটা সুষ্ঠু সমন্বয় না থাকে তাহলে সেই ব্যবস্থাটা কোনো সরকারি কার্যক্রম বলি যে কোনো কার্যক্রম অর্থাৎ একই কার্যের উদ্দেশ্যে নিয়োজিত বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে যদি সুষ্ঠু সমন্বয় ব্যবস্থাটা না চালু থাকে তাহলে সেই যে কোনো সরকারি প্রশাসন বলি আমরা যে কোনো কাজই কিন্তু সফল হতে পারে না। এরপরে আমরা দেখি সংরক্ষিত এবং হস্তান্তরিত যে একটা বিষয় সেটার মধ্যেও কিন্তু মারাত্মক ত্রুটি ছিল। দ্বৈত শাসন ব্যবস্থা আমরা দেখেছি যে অপরিকল্পিত বিভক্তি যা ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে চিহ্নিত। অর্থাৎ কৃষিমন্ত্রীর কৃষি বিষয় ব্যতীত সেচ বা জল ব্যবস্থার উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না, কারণ জলসেচ সংরক্ষিত বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। এভাবে আমরা দেখি বিদ্যুৎ কলকারখানা ছিল সংরক্ষিত বিষয়ের অন্তর্ভুক্ত, কিন্তু বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট যে কারখানা তার ব্যবস্থাপনা ছিল আবার আরেকজনের নিয়ন্ত্রণে। অর্থাৎ আমরা দেখি যে একটা কাঠামোর আওতায় যে কর্তৃপক্ষের হাতে একটা কাঠামোর টাকার কথা সেগুলো কিন্তু ছিল না। এরপরে আমরা দেখি যে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছিল। এরপরে আমরা দেখি মন্ত্রীদের যৌথ দায়িত্বশীলতার অভাব, সংগঠিত রাজনৈতিক দলের অনুপস্থিত। অর্থাৎ একটা
দেশের রাজনীতিক বা সাংবিধানিক উন্নয়নের জন্য যে সুসংগঠিত রাজনৈতিক দল থাকা দরকার ছিল, তার একটা অনুপস্থিতি ছিল। কারণ ওই তো সময় ব্রিটিশ শাসনের খুব আগে থেকেই রাজনীতিতে জনগণের উপস্থিতি ছিল না। রাজনীতিক কালচার বা সংস্কৃতি বলতে যে জিনিসটা থাকা খুব জরুরি, সেটা তখনও গড়ে ওঠে নাই। এরপর আমরা দেখি গভর্নরের সীমাহীন ক্ষমতা। প্রাদেশিক গভর্নরগণ নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন না, বরং তারা ছিলেন সীমাহীন ক্ষমতার অধিকারী। অর্থাৎ একটা সাংবিধানিক ব্যবস্থায় আমি যদি একটা সাংবিধানিক সরকার কাঠামো কায়েম করতে চাই, সেখানে তো গভর্নর জেনারেলের এই নিয়মতান্ত্রিক ক্ষমতার বাইরে কিছু করার কথা না। কিন্তু আমরা দেখি সেখানেও গভর্নর অনধিকার চর্চা করেছেন। আর্থিক অসচ্ছলতা। ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে আর্থিক অসচ্ছলতা ছিল দ্বৈত শাসন ব্যবস্থার একটি অন্যতম কারণ। এরপরে আরেকটা বিষয় ছিল সাম্প্রদায়িক বিদ্বেষ। হিন্দু মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিটার ভেঙে যাওয়ার ফলে, অর্থাৎ জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হয়। মূল কথা ছিল যে হিন্দু মুসলমান ছিল ভারতীয় উপমহাদেশের বড় দুটো গোষ্ঠীর জাতি, সুতরাং তাদের মধ্যে যখন অনৈক্যের বিস্তার ঘটে, তখন সেখানে ব্রিটিশ সরকার বা এখানে যে দেশীয় যে গভর্নররা ছিল, তারা কিন্তু একটা সুযোগ গ্রহণ করে। তদুপরি রয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি কর্মচারী বা কর্মকর্তা যারা ছিলেন, তাদের যে দুর্নীতি, তাদের দৌরাত্ম্য বা দুর্নীতি, তারা ব্রিটিশ শাসনাধীনের তারা যে সরকারি কাজকর্ম করতো, এটাই ছিল তাদের একটা বড় একটা প্লাস পয়েন্ট বলে তারা মনে করতো, এবং তারা মনে করতো যে তারা এটা থেকে কিভাবে সুবিধা অর্জন করবে। তাহলে তাদের মধ্যে যদি দেশপ্রেমের ঘাটতি থাকে, শুধুমাত্র তারা সরকারি কর্মচারী হিসাবে কি কি সুবিধা নিতে পারে, এই চিন্তায় যদি তারা ব্যতিব্যস্ত থাকে, তাহলে তো সেখানে রাজনীতিক বা সাংবিধানিক উন্নয়নটা বাধাগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তাহলে এরপরে আরও আমরা দেখতে পাই যে 1919 সালের 23শে এপ্রিল পাঞ্জাবে জালিয়ানওয়ালা বাগে 10,000 মানুষের শান্তিপূর্ণ সমাবেশে ব্রিটিশ সরকারের যে অমানবিক নিষ্ঠুর পদক্ষেপ তারা গ্রহণ করেছে, যা কুখ্যাত জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড নামে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটাও কিন্তু ভারতীয়দের জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তা 1919 সালে ভারত শাসন আইনকে চরমভাবে ব্যর্থ করে দেয়। এরপর আমরা দেখি যে এর পদ্ধতি আমরা খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলনকে দেখি, এরপরে আইন অমান্য আন্দোলন, এরপরে স্বরাজ পার্টির কার্যক্রম, সব কিছু মিলে দেখা যাচ্ছে যে 1919 সালের ভারত শাসন আইন ব্যর্থতায় পর্যবেসিত হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে 1935 সালে ভারত শাসন আইন প্রবর্তিত হয়। পরবর্তী ক্লাসে তোমাদের 1935 সালে ভারত শাসন নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।